সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার প্রাইম টাইম নিউজ। আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। আবারও ধর্ষণের শিকার এক বিকলাঙ্গ যুবতী। গ্রামের সালিশি সভায় যুবতীকে দেওয়া হয় বিয়ের প্রস্তাব। বিয়ের নামে যুবতীকে বাড়িতে নিয়ে মারধর করল অভিযুক্তের পরিবার। বর্তমানে অভিযুক্ত পলাতক। অভিযুক্তের পিতা এবং বড় ভাইকে আটক করেছে পুলিশ। এই ঘটনাটি ঘটেছে কদমতলা থানা এলাকার সাতসঙ্গম এলাকায়। ধর্মনগর থানা এলাকার কালিকাপুরের বাসিন্দা অনিল নম তার শ্বশুরবাড়ি কদমতলা থানা এলাকার সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েত এলাকায়। গত 17 তারিখ বুধবার অনিল তার শ্বশুরবাড়িতে আসে। এই গ্রামের এক বিকলাঙ্গ যুবতীর উপর তার কুদৃষ্টি পড়ে। গত 18 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক 6:30 নাগাদ সে মেয়েটির বাড়িতে যায়। মেয়েটির পিতা তখন দোকানে গিয়েছিলেন। সেই সুযোগে ঘরের মধ্যে একা পেয়ে পাশবিক লালসা মেটায় অনিল। মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়ে যাওয়ায় সে পালিয়ে যায়। তারপর গ্রামবাসীরা তাকে ধরে ব্রজেন্দ্রনগর এসপিও ক্যাম্প সংলগ্ন এক জায়গায় তাকে ধরে নিয়ে গ্রামের মাতব্বররা মিলে সালিশি সভা ডাকেন। এই সালিশি সভায় উপস্থিত থাকে দর্শক অনিলের পিতা সুনীল নম ও ভাই গোপাল নম। তারা এই সভায় ছেলে ভুল করেছে স্বীকার করে নিয়ে মেয়েটিকে বিয়ে করবে এমন আশ্বাস দিলে মেয়ের পিতা সহ বাকিরা মেয়েটিকে তাদের হাতে তুলে দেন। তখন মেয়েটির পিতা জানতেন না যে অনিল বিবাহিত, তার এক ছেলে 2 মেয়ে রয়েছে। বিয়ের নামে মেয়েটিকে ধর্মনগরের কালিকাপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে মেয়েটির উপর শারীরিক মানসিক অত্যাচার চালানো হয়। প্ল্যান মাফিক অনিল নম বাড়ি থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। তখন অনিলের স্ত্রী সহ এই বিকলাঙ্গ যুবতীকে ধমক দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, এই বলে যে তাদের ছেলে পালিয়ে গেছে, এবার কে খাওয়াবে। অনিলের স্ত্রী এই বিকলাঙ্গ যুবতীকে নিয়ে তাদের গ্রামে আসে। তারপর যুবতীর পিতা সব জানতে পেরে সোমবার কদমতলা থানায় মামলা করেন। প্রসঙ্গত যুবতীর পিতা ও অন্ধ গরিব অসহায় পরিবার কদমতলা থানায় অভিযোগ পেয়ে অনিল নমর কালিকাপুর বাড়িতে হানা দেয় এবং তার পিতা ও ভাইকে গ্রেপ্তার করে নিয়ে আসে। যুবতীর অভিযোগ তার উপর শারীরিক অত্যাচারে তারাও মদত দিয়েছে, এমনকি অনিলকে পালাবার সুযোগ করে দিয়েছে তারাই। এই ঘটনার মামলা নম্বর 33/20। পুলিশ অভিযুক্তের খোঁজ চালিয়েছে, কিন্তু প্রশ্ন থাকছে একটাই, ধর্ষণকাণ্ড সংঘটিত হবার পর কিভাবে সালিশি সভা হয়, তাও আবার শেষ হয় থানাকে না জানিয়ে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে। Number 33 under section 376(2)L, 376(2)N আর 342 আর 34 IPC। এখানে নরেন্দ্র দাস ভদ্রগন্ধ বিরজানগর রানীবাড়ি, ওনার একটা মেয়ে গত 18 তারিখ সন্ধ্যার দিকে, মেয়েটাও অ্যাডাল্টই, এটা হ্যান্ডিক্যাপ, মেয়েটাকে অনিল নম বলে পাশেরই একটা বাড়িতে, অনিল নমের শ্বশুর বাড়ি, অনিল নমের বাড়ি হচ্ছে কালিকাপুর। ওর সঙ্গে ইলিসিট রিলেশনশিপ না, ওর সঙ্গে জবরদস্তি ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইছিল, করেছে। তখন মানুষ ধরে ফেলেছে, ধরে দেওয়ার পরে তখন কী করেছে, ও বলেছে আমি ওকে বিয়ে করব। তো ওরা তো যাক ওই জিনিসটা আমাদের কাছে প্রথমে বলেনি কিছু। পরবর্তী সময়ে ও কী করেছে, 19 তারিখ ও মেয়েটাকে বলছে বিয়ে করবো বলে নিয়ে যায়। মেয়েটা তো ওর কথায় ফেসে গেছে এবং ওদের বাড়িতে গেছে। ওর বাবা ভাই এসেছিল, 3 জন মিলে মেয়েটাকে মারধর করে তাড়িয়ে দিয়েছে। তো আমাদের কাছে গতকালকে আমরা এফআইআর কমপ্লেন পেয়েছি, আমরা এফআইআর নিয়েছি। মেয়েটা মেডিকেলও হয়েছে। আর তাদের মেইন যে অনিল নম, তারা ভাই, তারা 3 জনের জড়িত। বাবার নাম সুনীল নম, তার ভাই গোপাল। তার মধ্যে আমরা 2 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। অনিল নম পালিয়ে বেড়াচ্ছে, এখন আমরা ধরতে পারিনি। বাকি 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আপনি কিতা চাইন? চাইতাম বলতে তো আমার মাইয়ার বিচার চাই আর। থানাত মামলা করছে? হ্যাঁ, কবে করছেন? রবিবারে। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কৈলাসহরের সোনামুখী চা বাগান এলাকায় ডাম্পিং স্টেশন নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় বাগান শ্রমিকদের মধ্যে। সরকার একতরফাভাবে এই ডাম্পিং স্টেশন নির্মাণের সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ করেন বাগান শ্রমিকরা। স্থানীয় এলাকাবাসী ও বাগান শ্রমিকদের সাথে আলাপ আলোচনা ছাড়াই সরকার একতরফাভাবে
ডাম্পিং স্টেশন তৈরির সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ তুলে বাগান শ্রমিক পরিবারগুলো। একসময় শ্রমিকদের বিরোধিতায় বন্ধ হয়ে যায় ডাম্পিং স্টেশন যাওয়ার রাস্তা তৈরির কাজ। এই খবর শোনা মাত্রই ঘটনাস্থলে হাজির হন ত্রিপুরা চা মজদুর ইউনিয়নের রাজ্য সম্পাদক রুদ্রেন্দ্র ভট্টাচার্য। উনিও শ্রমিকদের পাশে দাঁড়িয়ে শ্রমিকদের দাবিকে সমর্থন করেন। পরিস্থিতি বেগতিক দেখে মোতায়েন করা হয় বিশাল সংখ্যায় পুলিশ ও টিএসআর বাহিনী। ছুটে আসেন কৈলাসহর মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা, পুর পরিষদের উপমুখ্য কার্যনির্বাহী আধিকারিক তাপস সিনহা, অতিরিক্ত মহকুমা শাসক, কৈলাসহর থানার ওসি সহ চা শ্রমিক সংগঠনের নেতৃত্বরা। দীর্ঘ আলাপ আলোচনার পর অবশেষে মহকুমা শাসকের আশ্বাসে সাময়িক বিক্ষোভ প্রশমিত হয়। সিদ্ধান্ত হয় আগামীকাল কৈলাসহর মহকুমা শাসকের কার্যালয়ে বিকাল ৩ ঘটিকায় সংশ্লিষ্ট বাগানের শ্রমিক নেতৃত্ব সহ চা মজদুর ইউনিয়নের সভাপতি, সম্পাদক সহ আধিকারিক পর্যায়ে বৈঠকের মাধ্যমে এই সমস্যা সমাধানের রাস্তা খোঁজা হবে এবং আগামী ৩ দিন পর্যন্ত এই নির্মাণ কাজ স্থগিত করা হয়। ত্রিপুরা চা মজদুর ইউনিয়নের রাজ্য সম্পাদক রুদ্রেন্দ্র ভট্টাচার্য আজকের এই পরিস্থিতি সম্পর্কে বলেন যে প্রশাসন সম্পূর্ণ অনৈতিকভাবে শ্রমিকদের অন্ধকারে রেখে এই ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে, তাই এই সমস্যা সৃষ্টি হয়েছে। তাছাড়া এই চা বাগান এলাকায় কৃষিজমি ও বাগানের জমিকে ডাম্পিং স্টেশনে তৈরি করার সিদ্ধান্ত অনৈতিক ও আইন বিরুদ্ধ। সরকারের কাছে বিকল্প এর থেকেও ভালো দুটি জায়গা থাকা সত্ত্বেও এই ঘনবসতি এলাকায় ডাম্পিং স্টেশন তৈরি করে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ ও অসহায় বাগান শ্রমিকদের উপর আঘাত আনতে চাইছে সরকার। দীর্ঘদিন ধরে কৈলাসহর পুর পরিষদ এলাকার ও সংশ্লিষ্ট এলাকার আবর্জনা ফেলার স্থান নিয়ে জট লেগেছিল। প্রথমে বলেহর এলাকায় ডাম্পিং স্টেশন তৈরি করে কিছুদিন আবর্জনা ফেলার পর স্থানীয়দের প্রবল চাপে পড়ে সেই ডাম্পিং স্টেশন বন্ধ করে দিতে হয়। পরবর্তী সময় ঊনকোটি পাহাড় এলাকায় কিছুদিন আবর্জনা ফেলা হয়, তারপরে সেখানেও বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রক্রিয়ার পর কৈলাসহর পুর পরিষদের পক্ষ থেকে গৌরনগর ব্লকের অন্তর্গত বন্ধ হয়ে যাওয়া চা বাগান সোনামুখী চা বাগান এলাকায় মূল সড়ক থেকে 1.5 কিলোমিটার ভিতরে ডাম্পিং স্টেশন তৈরি করার জন্য প্রয়োজনীয় জায়গা নির্বাচন করা হয় বিগত সপ্তাহখানেক আগে। এই ডাম্পিং স্টেশনে যাওয়ার রাস্তা তৈরির কাজ শুরু হওয়া মাত্রই দেখা দেয় বিপত্তি। এই ব্যাপারে ত্রিপুরা চা মজদুর ইউনিয়ন সম্পাদক বলেন, আজকে সোনামুখী চা বাগানে সরকার পক্ষ থেকে যে ডাম্পিং প্রজেক্টটা বানানোর উদ্যোগ নিছে, এটা সম্পূর্ণ আমরা অজানা থাকাতে এই যে ডাম্পিং প্রজেক্টটা আমরা অনেক দিন আগে দেখেছি বলহরে একটা ডাম্পিং প্রজেক্ট হয়েছিল এবং ওইখানে এলাকাবাসী অনেক দুর্ভোগ ভুগতে লেগেছে, অসুখ বিসুখ অনেক দেখা দিয়েছে। তো সোনামুখীতে সেটাই করতে উদ্যোগ প্রশাসন। তো আমাদের কথা হলো যে এসডিএম অফিসে ত্রিপাক্ষিক বৈঠক করে তারা সিদ্ধান্ত নিয়েছে। আমাদের কথা হলো ত্রিপাক্ষিক বৈঠকে কারা সিদ্ধান্ত নিয়েছে? শ্রমিকরাকে ঘুমিয়ে রেখে তারা সিদ্ধান্ত নিয়েছে। এটাকে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং কাজে বাধা দিয়েছি। তো অনেক আলাপ আলোচনার পরে এসডিএম সাহেব এসেছে আমাদের সাথে কথা বলার জন্য। ওনাকেও ধন্যবাদ জানাই। কালকে 3টার সময় তিনি আমাদেরকে ডেকেছেন। তারপরে কি হবে না হবে ওইখানে বসে বোঝা যাবে। আপনারা কি চাইছেন এখানে ডাম্পিং স্টেশন না হওয়ার জন্য? না হোক। এখানে ডাম্পিং বর্তমানে তো যদি হয়, এখানে শ্রমিকের স্বার্থ জড়িত আছে। বাগান তো বন্ধ, দীর্ঘদিন ধরে বাগান বন্ধ। এখানে যে চারাগাছ যেগুলা পাতি আছে, কিছু কিছু চা শ্রমিক এই চারাগাছের উপরে নির্ভরশীল, সেটা নষ্ট হবে এবং আশেপাশে যে পাড়াগুলো আছে সেটাতেও পরিবেশ দূষিত হবে। সেই কারণে আমরা এই ডাম্পিং প্রজেক্টের তীব্র প্রতিরোধ জানিয়েছি। আমি যতটুকু জানি, এই এলাকার যারা শ্রমিক বন্ধুরা আছেন তাদেরকে ডার্কে রেখে এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি এগ্রি ল্যান্ডে একটা ডাম্পিং স্টেশন তৈরি করার জন্য সরকার পরিকল্পনা নিয়েছে। এই ঘটনাটা এই এলাকার যারা শ্রমিকরা আছেন তারা কিন্তু কেউ জানেন না। বাগান পঞ্চায়েতের কাছে নো অবজেকশন একটা নিয়েছেন, নিয়ে সরকার সেখানে কাজ করতে শুরু করেছে। তো আমাদের বক্তব্য হলো, সরকারি কাজে আমরা কিন্তু বাধা দিতে আসিনি। সরকারের কাজকে এটা ডিটেইন করার জন্য আমি প্রথমে এসেই দাবি জানিয়েছি
যে আমরা অন্তত 3 দিন অপেক্ষা করি, আমরা আলোচনা করি। আমরা যদি বিকল্প সাবস্টিটিউট ব্যবস্থা আপনাদের দেখিয়ে দিতে না পারি, তখন আপনারা জোর করে বলপূর্বক এখানে কাজ করতে পারেন। এখানে তারা বলপূর্বক কাজ শুরু করেছে, শ্রমিকরা এটা প্রতিরোধ করেছে। আমি নিজেও এসে মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসারের সাথে আমি কথা বলেছি, এখন এসডিএম এর সাথে আমি কথা বললাম যে দেখুন, ডাম্পিং স্টেশন কৈলাসহরে করার মতো আর অনেক জায়গা আছে। এই বেলকুম বাড়িতে করতে পারে, প্রচুর জায়গা পড়ে আছে, 100 বছরও সেটা ভর্তি হবে না। ওই কালাইগিরি যাওয়ার এখানে রাস্তার সাইডে জনমানব শূন্য, সেখানেও করতে পারে। এখানে প্রায় 200 থেকে 250 শ্রমিক এখানে বসবাস করেন। এটা হচ্ছে একটা এগ্রিল্যান্ড, শ্রমিকরা এখানে ধান চাষ করেন, এখানে একটা ফিশারি আছে। তো এগ্রিল্যান্ডটাকে সরকার কিভাবে নন এগ্রি করবে? প্রশাসন বলছে যে এই বাগানটা নাকি তাদের। আমি যতটুকু জানি যে কোনো বাগান কোনোদিন কোনো সরকার খাস করতে পারে না, কারণ এটার সাথে শ্রমিকদের স্বার্থ জড়িত। এখানে শ্রমিকদের মানে ভড়কানোর জন্য তাদেরকে না জানিয়ে বলপূর্বক এই কাজ করতে প্রশাসন উদ্যত হয়েছে। আমরা তার তীব্র বিরোধিতা করেছি শ্রমিকদের নিয়ে, আমরা এটা করতে দেইনি। আমি বলেছি অন্তত 3 দিন সময় দিন, কাজটা বন্ধ করুন, আমরা আলোচনা করি, আলোচনা করে তো একটা রেজাল্ট আসবে। আমরা যদি যুক্তি তর্ক আইন দিয়ে যদি আপনাদের বুঝাতে পারি, আপনারা উল্টো করবেন, বিকল্প চিন্তাধারা করবেন, অসুবিধা নেই, আপাতত বন্ধ করুন। চা বাগানে ডাম্পিং গ্রাউন্ড করার ব্যাপারে যে ডিস্ট্রিক্ট থেকে সিদ্ধান্ত হয়েছে, তা নিয়ে আমরা নগর পঞ্চায়েত থেকে আমরা এখানে রাস্তাঘাট রেডি করার জন্য আমরা করেছি, টেন্ডার দিয়েছি। এই টেন্ডার চলাকালীন সময়ে কিছু লোক, এখানে বাগানের কিছু লোক তাদের এটা ব্যাপারে একটু অবজেকশন দেয়। তো এখন কি সিদ্ধান্ত হয়েছে? এখন এই ইয়েটা উইথড্র করা হয়েছে। কালকে আগামীকালকে 3টার সময় আমরা তাদের প্রতিনিধিদের সঙ্গে বসবো, আর নগর পঞ্চায়েত এবং চা বাগানের প্রতিনিধিদের সঙ্গে আমরা কালকে 3টার সময় আমরা মিটিংয়ে বসবো। দেখি মিটিংয়ে কি সিদ্ধান্ত বেরিয়ে আসে। গত 19 তারিখ লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ভিন রাজ্যের এক লরি চালকে। গতকাল তার রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে কুমারঘাট কোভিড কেয়ার সেন্টারে তার চিকিৎসা চলছে। চুরাইবাড়ি সেলটেক্স এলাকায় পরপর করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উত্তর জেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। আবারও করোনায় আক্রান্ত বহিরাজ্যের এক লরি চালক। এই নিয়ে পরপর রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। অবশ্য রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়ি সেলটেক্স এলাকা বর্তমানে অঘোষিতভাবে রেড জোনে পরিণত হয়ে আছে। প্রতিদিন শত শত বিভিন্ন রাজ্য থেকে লরি চালকরা রাজ্যে প্রবেশ করছে, আর চুরাইবাড়ি সেলটেক্স কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা তাদের লালারস সংগ্রহ করে পরীক্ষা করছেন। অবশ্য রিপোর্ট আসবার আগে পর্যন্ত তাদেরকে কোয়ারেন্টাইন জোনে রাখা হচ্ছে। একইভাবে চলতি মাসের 19 তারিখ রাত 8টা নাগাদ কলকাতা থেকে চুরাইবাড়িতে প্রবেশ করে WB65A4186 নম্বরের একটি পণ্যবাহী লরি। তারপর অন্যান্য চালকদের মতো ওই চালকেরও লালা পরীক্ষার জন্য লালারস সংগ্রহ করা হয়েছে। 4 দিন পর গতকাল তার রিপোর্ট আসে পজিটিভ, অর্থাৎ করোনায় আক্রান্ত সে। সঙ্গে সঙ্গে তাকে জেলার স্বাস্থ্য আধিকারিক এবং চুরাইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস অ্যাম্বুলেন্সে করে কুমারঘাট কোভিড স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেন। বর্তমানে রাজ্যে তার চিকিৎসা চলবে। করোনা আক্রান্ত লরি চালকের নাম কাজিরুল শেখ, বয়স 40, বাড়ি পশ্চিমবঙ্গের মালদা জেলার নাসিতলা গ্রামে। এদিকে তার সঙ্গে থাকা সহচালক বাদশা শেখও বর্তমানে পুনরায় লালা পরীক্ষা করানো হচ্ছে। এ নিয়ে চুরাইবাড়ি সেলটেক্স কমপ্লেক্স এলাকায় পরপর করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। চুরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। চুলাইবাড়ি রামরাইবাড়ি এডিসি ভিলেজের গরিব দুস্থ মানুষের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা। লকডাউন চলাকালীন সময়ে দীর্ঘদিন ত্রিপুরার বাইরে ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা। পরবর্তী সময়ে লকডাউন শিথিল হবার পর ত্রিপুরায় আসেন তিনি। ত্রিপুরায় আসবার পর কোয়ারেন্টাইনে থাকেন সাংসদ রেবতী ত্রিপুরা। কোয়ারেন্টাইন শেষে তিনি ত্রিপুরার গ্রামীণ এলাকার গরিব লোকজনদের সাহায্যে মাঠে নেমে পড়েন। গতকাল সাংসদ রেবতী ত্রিপুরার উপস্থিতিতে রাইমাবাড়ি এডিসি ভিলেজে গরিব লোকেদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকালের এই খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, বিজেপির দক্ষিণ জেলার সভাপতি তথা বিধায়ক শঙ্কর রায়, বিজেপির দক্ষিণ জেলার জনজাতি মোর্চার সভাপতি সঞ্জয় মানিক ত্রিপুরা, ৩৮ জুলাই বাড়ির বিজেপির মণ্ডল সভাপতি তমাল বৈদ্য এবং অন্যান্য নেতৃত্বরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা জানান, করোনা ভাইরাস দমনে লকডাউন চালু করে কেন্দ্রীয় সরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি অনুষ্ঠানে আগত লোকেদের করোনা ভাইরাস দমনে সতর্কতা অবলম্বন করবার জন্য পরামর্শ দেন। সাংসদের উপস্থিতিতে অনুষ্ঠানে ব্যাপক হারে লোক সমাগম ঘটে, যার ফলে অনুষ্ঠানে আগত লোকজনদের মধ্যে কোনো প্রকার সামাজিক দূরত্ব লক্ষ্য করা যায়নি। অনলাইন সেশন চলছিল। মার্চ মাসের 23 তারিখ লকডাউন শুরু হয়। তার আগে আমি আমার সপরিবার সহ 14 তারিখ মার্চ মাস আমি দিল্লিতে গিয়েছিলাম। যেহেতু সেই সময় স্কুলের পরীক্ষা ইত্যাদি শেষ হয়েছিল, তার জন্য আমি সপরিবারে গিয়েছিলাম। 6.5 বছরের আমার বাচ্চা ছেলে, তার 20 তারিখ থেকে হঠাৎ জ্বর হয়। আমি ভেবেছিলাম হয়তোবা করোনা আক্রান্ত হয়েছে। ডাক্তার দেখানোর পরে বিভিন্ন টেস্টিং এর পরে পরবর্তীকালে দেখা গেল যে ভাইরাল ফিভার। তো এইভাবে লকডাউন শুরু হয়ে যায়। ট্রেন এবং ফ্লাইট, বিমান এই পরিষেবাগুলি বন্ধ হয়ে যাওয়ায় আমার পক্ষে আর ত্রিপুরায় আসা সম্ভব হয়নি। সেই সময় আমি শ্রমিক যে স্পেশাল ট্রেন 27 তারিখ দিল্লিতে আমি ট্রেনে চড়ি এবং 29 তারিখ মে মাসে আমি ত্রিপুরা রাজ্যে আমি আসি। তারপরে যেটা নিয়ম 14 দিনের হোম কোয়ারেন্টাইন বা বাড়িতে 14 দিন নিজেকে আবদ্ধ রাখতে হবে, এই নিয়ম 14 দিন শেষ হওয়ার পরে আমি এই মাসের জুন মাসের 13 তারিখ যখন আমার 14 দিনের সেই কোয়ারেন্টাইন শেষ হয়, আমি ঠিক করি যে যেহেতু আমি প্রায় 2 মাসের উপরে আমি আপনাদের কাছ থেকে আমি দূরে ছিলাম দিল্লিতে থেকেও মনটা ছিল আমার এখানে, কিন্তু আমি আসতে পারিনি ফিজিক্যালি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। রাজনৈতিকভাবে দিল্লির বাংলাতে খুন করা হবে, এইভাবেই ফোনে হুমকি দেওয়া হয় তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে। এই ঘটনার পরেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংসদ। তদন্ত শুরু করেছে পুলিশ। পশ্চিমবাংলার তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে ফোনে প্রাণনাশের হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুর জেলায়। পরপর দুটো মোবাইল ফোন থেকে উড়ো ফোনে হুমকি দেয়া হয় সাংসদকে। আপনাকে রাজনৈতিকভাবেই খুন করা হবে দিল্লির বাংলোতে, এমনটাই ফোনে শাসানো হয় সাংসদকে। এই ঘটনার পরই কাথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাংসদ। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় জানান, কাথি থানায় অভিযোগ জমা পড়েছে, আমরা তদন্ত শুরু করেছি। এর আগে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী হলদিয়া ও তমলুক থেকে ফেরবার সময় একাধিকবার গাড়ির উপর হামলার ঘটনা ঘটেছিল। যেমন কয়েক বছর আগে হলদিয়া থেকে নির্বাচনী কর্মসূচি শেষ করে কাথি ফিরবার সময় ট্রেলারের ধাক্কায় আহত হন তমলুকের সাংসদ তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দিব্যেন্দু অধিকারী। ঘটনাটি ঘটে হলদিয়া মেচদা 41 নম্বর জাতীয় সড়কে ভবানীপুর থানা এলাকায়। পুলিশ চালককে গ্রেফতার করে। এমনকি বছরখানেক আগে এক যুবক ছুরি হাতে সাংসদ দিব্যেন্দু অধিকারীর বাড়িতে পৌঁছে যায়, পুলিশ তাকেও গ্রেফতার করে। এবার ফের ফোনে হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই বিষয়ে সাংসদ দিব্যেন্দু অধিকারী জানান, হুমকি ফোন এসেছিল, থানায় অভিযোগ জানানো হয়েছে, পুলিশ প্রশাসন তদন্ত করবে। তবে তমলুকের সাংসদকে এইরূপ হুমকিতে প্রশাসনিক মহলেও চাঞ্চল্য তৈরি হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা। করোনা ভাইরাসে আক্রান্ত পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের দ্রুত আরোগ্য কামনায় মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করা হলো পাথারকান্দির মেদলির শিব মন্দিরে। যজ্ঞ শেষে প্রায় ১৫০০ মানুষের মধ্যে মহাপ্রসাদ
বিতরণ করা হয়। বিধায়কের দ্রুত আরোগ্য কামনায় মহামৃত্যুঞ্জয় যজ্ঞ আসামের পাথারকান্দির মেদলিতে। সোমবার করোনা পজিটিভ আক্রান্ত হয়ে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল বর্তমানে করিমগঞ্জ কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমন খবর উনার নিজ সমষ্টিতে ছড়িয়ে পড়লে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা বিরাজ করছে। অনেকে ইতিমধ্যেই ফোন যুগে বিধায়কের খোঁজ খবর নিয়ে উনার আশু আরোগ্য কামনা করেছেন। এদিকে বিধায়কের অসুস্থতার খবরে পাথারকান্দির বিভিন্ন জনগণ বিধায়কের দ্রুত আরোগ্য কামনায় বিভিন্ন মন্দির, দেবালয় এবং মসজিদে বিভিন্ন ধরনের বিশেষ প্রার্থনাও করে চলেছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার এলাকার বিভিন্ন মন্দিরে বিধায়ক ঘনিষ্ঠদের পুজো দিতেও দেখা গিয়েছে। সারা দিন ব্যাপী মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করা হয় স্থানীয় মেদলি চা বাগানের শিব মন্দিরে। এতে বিভিন্ন বিজেপি কর্মী সমর্থকেরা ব্রাহ্মণদেবের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবদেবী এবং মহাদেবকে স্মরণ করে বিধায়কের দ্রুত আরোগ্য কামনা সহ গোটা দেশ থেকে করোনার বিনাশ কামনা করেছেন। এই মর্মে কথা বলতে গিয়ে মেদলি জিপির সভাপতি অন্ত বাল্মীকি দাস জানান যে পাথারকান্দির কর্মচঞ্চল বিধায়কের অসুস্থতার জন্য আমরা মর্মাহত, তাই ওনার আশু আরোগ্য কামনায় এলাকার জনগণের পরামর্শে পণ্ডিত নবেশ্বর দুবে মহাশয়ের উপস্থিতিতে হোম যজ্ঞাদি পালন করা হয়। যজ্ঞ শেষে উপস্থিত প্রায় ১৫০০ জনগণের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। রাতে অনুষ্ঠিত হবে হরিনাম সংকীর্তন। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। সাধু বাবা স্বপ্নে এক যুবককে ঘর থেকে বেরিয়ে আসার জন্য বলেন এবং যুবককে একটি তাবিজ দিয়ে বলেন মানুষের সাথে না মিশতে, যদি মিশে তাহলে তাকে খুন করা হবে। কিন্তু স্বপ্নের পরে ছেলেটি ফাঁসি দিয়ে মরতে চেয়েছিল। ঘটনা করিমগঞ্জের গিরিশগঞ্জ এলাকায়। এই আজগুবি ঘটনায় আলোড়ন সৃষ্টি করেছে মানুষের মধ্যে। করোনার সংকটময় সময়ে আজগবি এক ঘটনা সংঘটিত হলো আসামের করিমগঞ্জে। স্বপ্নে সাধু বাবা এক যুবককে ঘর থেকে বেরিয়ে আসবার জন্য ডাকেন। ডাকবার পর সাধু বাবা তাকে একটি তাবিজ দেন। সাধু বাবা আরও বলেন মানুষের সাথে যাতে সে মেলামেশা না করে, মেলামেশা করলে মানুষ তাকে খুন করে দেবে। কিন্তু সাধু বাবার স্বপ্ন উপেক্ষা করে যুবকটি গাছের ডালে গামছা বেঁধে আত্মহত্যা করবার চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশ দেখে সে আম গাছ থেকে নামতে নারাজ। অবশেষে দমকল বাহিনীর সাহায্যে তাকে গাছ থেকে নামানো হয়। পরে তাকে করিমগঞ্জ সদর হাসপাতালে আনা হয়েছে। যুবকটির নাম সুজন দাস। ঘটনা সংঘটিত হয় গিরিশগঞ্জ সংলগ্ন এলাকায়। সাধু বাবার স্বপ্নে দেখা পরবর্তীতে যুবকটির আত্মহত্যা এ নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। যেহেতু সাধু বাবা যুবকটিকে স্বপ্নে দেখান ঘর থেকে না বেরোনোর জন্য, কিন্তু যুবকটি কেনই বা আত্মহত্যার পথ বেছে নিল তা নিয়ে জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে। সকালবেলা হে ঘুমতে গেছে, সকালবেলা ঘুমতে গিয়া মানে তো চাউ খাইছে, চাউ খাইয়া আমার একটা ছোট দোকান আছে, আমি আমার দোকানও গেছি। তার বাবা আর একজন মানুষের লগে গল্প করতে লাগছে। হঠাৎ মানে তারে বুঝাইতে তার মায় বাদ খাইছে, রাত্রেবেলা স্বপ্নে দেখছে। তার মারা হয়েছে কি তাই স্বপ্নে দেখছে যে লাল কাপড়ের মানে এক সাধুর মতন একজনে আগে তারা কয়ে যে গোটাকে বাইজে নিলেন, গোটাকে বাইজে নিলেন খবর দাঁড়াও না লাল। তার মানে বুঝছে যে লাল কাপড়ে সাধুর মতন একজন আইয়া তারে কই যে গোটাকে বাইজে নিলেন, গোটাকে বাইজে নিলেন। ও কথাগুলা আলাপ করছে, বড় আলাপ করিয়া চাও খাইয়া বাইজেছে। তার বাবাই একজন মানুষের লগে আমার বাইদিনা একজন লগে আলাপ করে। আর আমি হঠাৎ করিয়া দোকান থেকে গেছি আমার গরু, বুঝে নিলেন। যাইতে সময় তাদের দেখছি রাস্তা, আর ও ভাগো একটা করছে একটা গামছা লইয়া আর একটা শিশি গাছের একটা শিশি লইয়া আপনার পুষ্করণী খাতে একটা আম গাছ আছে, আম গাছের উপরে বুঝে নিলেন। তখন তাই হঠাৎ আমার একটা যে সুজন, তার নাম সুজন, সুজনটি খাইয়ে না বিজিত, আমার নাম বিজিত। ও তারে গুজানিত বাইরেছি, গুজানিত বাইরিয়ে দেখি তারে তার খাই। এরপরে হঠাৎ করে দেখা যায় যে আম গাছের উপরে ইয়ে করা মানে গামছা একটা লাগাইয়া আর গাছের ডালের লগে বান্ধিয়া বুঝে থাকে। ও লগে লগে আমরা পুলিশ ক্যাম্প আইসি, পুলিশ ক্যাম্প আইসি গিরিশগঞ্জ আইয়া জানাইছি। গিরিশগঞ্জে তারা করিমগঞ্জে তারা ফোন করছে, করিমগঞ্জের ওসি স্যার গেছে, গিরিশগঞ্জের থানা সব গেছে, ফায়ার ব্রিগেড তারা গেছে। ইয়া চাইছে খুব জবরদস্তি করতে নামাইতে পারছে না। সব সদস্য হইতেও মানে হ্যাঁ
সবটাও হে ও সকল নিমিশে গোলাপ গামছা লাগাইয়া দুধ করছে। এরপরে ওসি স্যার আসলা করিমগঞ্জর, এরপরে কিছুগঞ্জের থানা সব আসলা, তারা তাদের মানে ওই গ্যাং করিয়া নামাইয়া। তার নাম কি? তার নাম সুজন দাস। পুলিশ টাকা অবস্থায় সুইসাইড করছিল? পুলিশ টাকা অবস্থায় চাইছে সুইসাইড। ও পুলিশের বাসাইছে। তার নাম সুজন দাস। বাসা করে কিচ্ছু করে না। আমি এটা খবর পাইছি যে ল'ৰা এটা গছৰ ওপৰত মানে সুইচাইড কৰাৰ কাৰণে চেষ্টা কৰি আছে। তাৰপিছত ইমিডিয়েটলি আমি SDRF প্লাছ গিৰিশগঞ্জ পুলিচ ষ্টাফ আমি তাত গৈ উপস্থিত হ'লোঁ। গৈ উপস্থিত হোৱাৰ পিছত তেওঁ যেতিয়া মানুহ ওচৰতো দেখা পায় তেওঁ মানে অলপ সুইচাইড কৰাৰ চেষ্টা কৰি থাকে। তো আমাৰ গোটেই মানুহ ৰেডি পজিশ্যনত আছিল। ইতিমধ্যে তেওঁ লগে লগে গামোচা পিন্ধি আছিল, গামোচা লগাই আছিলে, এইটো তেওঁ তাতে হেং কৰিছিলে। কিন্তু আমাৰ মানুহ ইমিডিয়েটলি তেওঁ গছত উঠি পেলাই তেওঁ ৰছীটো খুলিব পৰা হৈছে। আৰু এইটো আমি এতিয়ালৈকে তেওঁ ভালকৈ এতিয়া ক'ব পৰা অৱস্থাত হোৱা নাই। এতিয়া ক'ব পাৰিব আমি নিশ্চয় তেওঁৰ পৰা। করিমগঞ্জ থেকে বিশাল দাসের রিপোর্ট, নিউজ বাংলা। আন্তর্জাতিক বিধবা দিবস উপলক্ষে সুন্দরবনের সৌন্দর্য ফিরিয়ে আনতে এগিয়ে এলেন ঝাড়খালি অঞ্চলের কয়েকশো বাগে ধরা বিধবা পরিবার। এই উপলক্ষে কয়েক হাজার বৃক্ষরোপণ করেন ওই বিধবা মহিলারা। আমফানের প্রভাবে ক্ষতিগ্রস্ত সুন্দরবন, আর যার ফলে নষ্ট হয়েছে সুন্দরবনের সৌন্দর্য। আর সেই সুন্দরবনের সৌন্দর্য ফিরিয়ে আনতে এগিয়ে এলেন ঝড়খালি অঞ্চলের কয়েকশো বাঘে ধরা পরিবার। মঙ্গলবার আন্তর্জাতিক বিধবা দিবস উপলক্ষে ঝড়খালি অঞ্চলে কয়েকশো বাঘে ধরা বিধবা পরিবার এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। আর এমনই চিত্র দেখা গেল সুন্দরবনের ঝড়খালি অঞ্চলে, যেখানে গতকাল এই কর্মসূচিতে এসে বাঘে ধরা বিধবা মহিলারা জানান তারা নদী বাঁধকে রক্ষা করবে, এর পাশাপাশি সুন্দরবন জঙ্গলের সৌন্দর্য ফিরিয়ে দেবে। যেখানে সুন্দরবনের সবুজ বাহিনীর উদ্যোগে ঝড়খালিতে আজ বাঘে ধরা বিধবা মহিলাদের নিয়ে বিধবা দিবস পালন করা হয়। আর এই বিধবা দিবস উপলক্ষে সুন্দরবনের ঝড়খালিতে নদী সংলগ্ন নদী পাড়ে কয়েক হাজার চারা গাছ লাগানো হয় সেই সমস্ত বিধবা মহিলাদের মাধ্যমে। আর এই কর্মসূচিতে পিছিয়ে নেই ওই বিধবা মহিলাদের পরিবারের সদস্যরা। তাদের পাশাপাশি এই কর্মসূচিতে হাত লাগিয়েছে ছোট ছোট শিশুরাও। এভাবে তারা সমাজের কাছে প্রমাণ করতে চায় যে তারা অবহেলিত বা পিছিয়ে নেই, তারাও কোনো কিছু করে দেখাতে পারে, সমাজে তারাও মাথা উঁচু করে বাঁচতে পারে। এমনটাই দাবি সুন্দরবনের ঝড়খালি অঞ্চলে বাঘে ধরা বিধবা মহিলাদের। আজকের এই বিধবা দিবস আর এই মানে আমাদের স্বামীদের বাঘে ধরেছে, তার জন্যই আমরা এই কাজ সুন্দরবন রক্ষা করার জন্য এই রাস্তাটা এই কাজ লাগিয়েছি। তাতে কি সুন্দরবন রক্ষা পাবে বলে মনে হচ্ছে? মানে চেষ্টা করছি আর কি, যাতে যত দূর পাই। আজকে গাছ লাগাচ্ছেন কি উদ্দেশ্যে? আমরা এই গাছ লাগাচ্ছি আজকে সবুজ বাহিনী মাধ্যমে কিছু পেয়েছি এবং পাবো, তাই আজকে বিধবা দিবস উপলক্ষে আজকে এই সবুজ বাহিনীর তরফ থেকে কিছু সহযোগিতা পেয়েছি বা পাবো বলে আমরা এই সবুজ গাছ লাগিয়ে কিছু ভবিষ্যৎ আমরা প্রজন্মের জন্য কিছু উন্নতি করতে পারি। আমরা বেকার নয়, আমরা যেহেতু এই সঙ্গের থেকে যা কিছু পেয়েছি, পেয়ে আমাদের ছেলে মেয়ে বাচ্চাদেরকে কিছু কিছু সমস্যার সমাধান করছি। আমরা বিধবা বলে আমরা সমাজের অবহেলিত এবং অবদলিত হয়ে আমরা থাকতে চাই না। সুন্দরবন থেকে রঞ্জিত সরকারের রিপোর্ট, নিউজ বাংলা। 15 বছর ধরে বদলেছে নেতা, মন্ত্রী, প্রধান, কিন্তু এত বছর ধরে কষ্টকর জীবনযাপন করে বদলায়নি জীবনের কোনো অংশই। দৈহিক মানসিক প্রতিবন্ধী মেয়েটার চোখ ছাড়া নিজের বলতে কিছুই নেই, মেলেওনি কিছু, মিলেছে শুধু প্রতিশ্রুতি। ঘটনা মালদার চাচল ব্লকের নজরুলপল্লী এলাকার। বিগত 15 বছর ধরে বদলেছে চেয়ার, বদলেছে নেতা, মন্ত্রী, প্রধান, কিন্তু এত বছর ধরে কষ্টকর জীবনযাপন করে বদলায়নি জীবনের কোনো অংশই। দারিদ্রতাকে সঙ্গে করে কেটে গিয়েছে 15টা বছর। দৈহিক মানসিক প্রতিবন্ধী মেয়েটার চোখ ছাড়া নিজের বলতে আর কিছুই নেই, মিলেওনি কিছু, শুধু মিলেছে ভুরি ভুরি প্রতিশ্রুতি। যে প্রতিবন্ধী মেয়েটার প্রতিবন্ধকতার প্রমাণপত্র পর্যন্ত মিলেনি, সরকারি সাহায্য তো দূর কি বাত। হাজার হাজার চেষ্টা করেও
পড়াশোনার মধ্যে শুধুমাত্র শিখতে পেরেছে ABCD, তবুও শারীরিক অক্ষমতার কারণে স্পষ্টভাবে মুখ থেকে বেরোয় না কিছু, যার কারণে পড়াশোনার ইচ্ছা থাকলেও অধরাই থেকে গিয়েছে সেই ইচ্ছা। চেষ্টা চালিয়ে বারবার কলম তুলেছে হাতে, কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে শারীরিক প্রতিবন্ধকতা, যার কারণে সেই হাত দিয়ে আর লেখা হয়ে উঠল না ABCD। তাই খুশবুর জীবনে হাত পা বলতে শুধু সবই তার মা। নিজের শুধু রয়েছে দেখবার শক্তি, তাছাড়া আর কোনো অবশিষ্ট শক্তি নেই তার মধ্যে। খুশবুর জীবনে তাই নায়িকা ভগবান দুটোই তার মা। সংসারের সমস্ত কাজ ছেড়ে খুশবুকে নিয়ে ব্যস্ত থাকেন তার মা, কারণ জন্ম থেকেই মানসিক এবং দৈহিক প্রতিবন্ধী হয়ে জন্মেছে খুশবু। তাই তার দিকে তাকানোর লোক নেই। তাই তার নেতা মন্ত্রী প্রধান বদলালেও সহযোগিতার হাত কেউ বাড়ায়নি খুশবুর দিকে, মেলেনি কোনো ধরনের সরকারি সহযোগিতা। পশ্চিমবাংলার মালদা জেলার চাচল 1 নম্বর ব্লকের প্রাণকেন্দ্র নজরুলপল্লী এলাকায় নাহিদ হাসান পেশায় দিনমজুর এবং তার স্ত্রী গুড্ডি খাতুন গৃহিণী। তাদের একমাত্র মেয়ে খুশবু খাতুন। স্থানীয় বাসিন্দারা জানান, সত্যি তাদের খুব করুণ অবস্থা। আমরা যতটা পারছি সাহায্য করছি, তবে সরকারের উচিত এই পরিবারের পাশে দাঁড়ানো। क्या दिक्कत है अभी? दिक्कत है यही कि गोदी में ले घुलाते हैं, पेशाब पखाना कराते हैं, खिलाते हैं, सिर कान बांध देते हैं, जहाँ जाते उसको गोदी में ले जाने पड़ता है। सरकारी तरफ से आप लोगों को कुछ सहायता मिला है? कुछ नहीं मिला है। किसी को बताए हैं? सबको बताए हैं, को कुछ नहीं करके दिया। मेंबर मुखिया जितना है सबको बोला। कितना उम्र हुआ खुशबू का? 15 साल हो गया। और खुशबू का क्या क्या इच्छा है देखते हैं? उसको पढ़ने की इच्छा है, मगर कि पढ़ाने नहीं सकते हैं, गरीब हैं, कहाँ से आने पैसा कौड़ी को सज्जन नहीं मिला है। सबके पास भी है मगर को कुछ नहीं करके दिया। एक तो सर्टिफिकेट भी बनाने दिया हिंदी को। क्या नाम है आपका? मेरा नाम है गुड्डी बेगम। कौन है आप? खुशबू माँ है। যদিও ঘটনার কথা স্বীকার করে চাচল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন, আমরা জানি ঘটনাটি, আমরা দেখছি কি করা যায়। এ প্রসঙ্গে চাচল 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান, সংবাদ মাধ্যমের কাছ থেকে তিনি এই খবরটি জানতে পেরেছেন, তবে এই অসহায় পরিবার তার কাছে কোনোদিনও আসেনি সাহায্যের জন্যে। তবে তিনি সব রকমভাবেই তাদের পাশে থাকবেন। মেয়েটিকে প্রতিবন্ধী গাড়ি, প্রতিবন্ধকতার শংসাপত্র প্রদান থেকে সরকারিভাবে ভাতা প্রদান করবার ব্যবস্থা করবেন তিনি। একটা হচ্ছে ও তো হ্যান্ডিক্যাপের অনেক দিন ধরে আছে, আর এটা তো অনেক চেষ্টা করা হচ্ছে বিডিও সাহেবকে বলে, আর ইসেকে ও যেন হ্যান্ডিক্যাপের একটা গাড়ি টাড়ি যেন পাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এটা বিডিও সাহেবের সাথে আলোচনা করে তারপর দেখছি। ওদের অভিযোগ যে ওরা এখনো পর্যন্ত সরকারি কোনো সাহায্য পায়নি, মানে প্রতিবন্ধী সার্টিফিকেটটাও নেই। প্রতিবন্ধী সার্টিফিকেটটা ওদেরকে বের করতে হবে। হ্যাঁ, বের করে তারপর আমরা যতটা সাহায্য পুরো করার চেষ্টা আমরা করব। আপনি কি গিয়ে দেখে এসছেন? হ্যাঁ, দেখে এসছি। হ্যাঁ, আমাদের কাছে আমি যেটা খবর নিলাম সেটা হচ্ছে যে আমাদের কাছে যদি আবেদন করে, এবং আমাদের কাছে আবেদন নিশ্চয়ই আমি করতে বলবো, শারীরিক প্রতিবন্ধকতা আছে এবং একই সঙ্গে যদি ওর পড়াশোনা সংক্রান্ত সমস্যা আছে, তো আমাদের কাছে আবেদন করলে পরে আমরা এটা অবভিয়াসলি আমাদের দিক থেকে দেখে নেব, এবং যাতে ভবিষ্যতে পড়াশোনার কোনো বাধা না হয়, কোনো সমস্যা না হয়, সেটা আমরা এটা মানে যথেষ্ট গুরুত্ব সহকারে এটা দেখব। আর একই সঙ্গে আমরা বলবো যে যে প্রতিবন্ধকতা যেটা আছে বা সমস্যা আছে তার যদি সার্টিফিকেটস আমাদের কাছে চলে আসে, আমরা সেটা আমিও সেটা ইনিশিয়েটিভ নেব যাতে সার্টিফিকেটসটা যতটা তাড়াতাড়ি সম্ভব করে দেওয়া যায়। তাহলে পরবর্তীকালে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন রকম প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা আছে এবং মানবিক ইত্যাদি, সেগুলোর মাধ্যমে আমরা কিন্তু তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিয়ে নেব, যাতে ভবিষ্যতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ক্যান্সার রোগীদের পরচুলা তৈরি করার জন্য নিজের লম্বা চুল কেটে দান করলেন মালদার বাসিন্দা বিশ্ববিদ্যালয়ের পাঠরথা 21 বছরের ছাত্রী স্নেহা জয়সওয়াল।
কথায় বলে মেয়েদের সৌন্দর্যের আসল রহস্যই নাকি লম্বা ঘন চুল। তাই লম্বা ঘন চুল সব মেয়েরই পছন্দের। সেই চুল যে কেউ স্বেচ্ছায় কেটে অন্যকে দান করতে পারেন সে কথা হয়তো সত্যি কোনো মেয়ের পক্ষে ভাবাটাই কঠিন। অবশ্য সেই কাজটাই করে দেখালেন মালদার নারায়ণপুরের বাসিন্দা, বিশ্ববিদ্যালয়ে পাঠরত বছর 21-এর ছাত্রী স্নেহা জয়সওয়াল। ক্যান্সার রোগীদের জন্য অবলীলায় তার নিজের চুল কেটে দান করলেন ক্যান্সার পীড়িতদের পরচুলা তৈরির জন্য। ইতিমধ্যেই মুম্বাইয়ের মদত ট্রাস্ট স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করে তার কাটা চুল ক্যান্সার আক্রান্তদের দান করেছেন তিনি। স্নেহা জানান, কেমোথেরাপির ফলে ক্যান্সার আক্রান্তদের মাথার চুল সম্পূর্ণরূপে পড়ে যায়। ফলে শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলেও মাথায় চুল না থাকায় মানসিকভাবে অনেকটাই দমে যায় তারা। হেয়ার প্ল্যান্টেশনের সামর্থ্য সকলের না থাকায় তাও সম্ভব হয় না সকলের পক্ষে। ফলে মানসিকভাবে ভেঙে পড়তে হয় তাদেরকে। ক্যান্সার আক্রান্তদের কথা মাথায় রেখে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা চুল সংগ্রহ করে তাদের মানসিকভাবে দৃঢ় করে তুলবার কাজ করছে। প্রয়াস ক্ষুদ্র হলেও তার এই মহতি উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নতুন আলো নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই সংস্থার অন্যতম সদস্য হচ্ছেন স্নেহা। স্নেহা আরও জানান, ব্যয়বহুল চিকিৎসার পরে হীনমান্যতায় ভোগা কোনো এক মহিলার বাকি জীবনটা হাসি খুশি ভাবে কাটবে এটা ভেবেই আনন্দ হচ্ছে। ছোট থেকে ইচ্ছে ছিল মানুষের জন্য কিছু করব, আজ তা করতে পেরে খুবই ভালো লাগছে। এদিকে মেয়ের চুল কেটে ক্যান্সার আক্রান্তদের কাছে পৌঁছে দেয় উদ্যোগকে সর্বাত্মকভাবে সমর্থন করেছেন স্নেহার মা বাবা সহ গোটা পরিবার। স্নেহা, আপনি চুল দান কেন করলেন? মেইনলি হচ্ছে কেমোথেরাপির পরে কি হয়, ক্যান্সার পেশেন্টের চুল উঠে যায়, ভুরু উঠে যায়। তো সেই কারণে তাদের মুখে কিছু হাসি ফোটানোর জন্য যদি আমরা কিছু কন্ট্রিবিউট করতে পারি, তার জন্যই আমাদের এই হেয়ার ডোনেশন। ওকে, আপনি কি করেন? আমি একটা সমাজসেবী সংস্থার সাথে যুক্ত আছি, নতুন আলো বলে। আর তাছাড়া এমনি কাজের খোঁজে আছি, যদি কিছু কাজ পাই। এই চুল দান করে কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে, মানে এতটা ভালো লাগছে বলে বোঝানো যাবে না। চুল আমরা মেয়েদের বিশেষ করে খুব শখ হয় চুল বড় হবে, চুলের বিভিন্ন ডিজাইন হবে। আমারও ভীষণ শখ ছিল চুল বড় করার ছোট থেকে, তো করেছি। আর সেই শখ আজকে অন্য কাউকে যদি আমি হাসি ফোটাতে পারি সেই শখটা দিয়ে, তো সেক্ষেত্রে খুব ভালো লাগছে। বাড়িতে কিছু বলবে না? বাড়িতে হয়তো একটু কিছু বলবে, বাট যখন জানতে পারবে যে হ্যাঁ তো একটা ভালো কাজ করছি, তখন হয়তো মেনে নেবে সেই জিনিসটা। সকলকে তুমি কি বার্তা দিতে চান আপনি? এটাই বার্তা দেব যে দেখুন, চুল এমনই জিনিস, তেল জল দিয়ে একদিন না হলেও 1 মাস পরে বা 1 বছর পরে হলেও ঠিক বড় হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে প্রত্যেকটা মেয়েকে আমি বলবো যারা কিছু করতে চান সমাজের জন্য, তো তারা হেয়ার ডোনেটটা অন্তত করতে পারেন। তারপরে তো আবার হেয়ারের অনেক রকম ডিজাইন আছে, তাদের সে তো হয়ে যাবে, আড়িশিতা দিতে আছে এই ডিজাইন করে দেওয়ার জন্য। তো কোনো ব্যাপার নেই, হেয়ার ডোনেশনটা করা যেতেই পারে। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। মঙ্গলবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ৬৭তম আত্মবলিদান দিবস উপলক্ষে প্রদেশ বিজেপি কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায় সহ অন্যান্যরা। 1953 সালের 23শে জুন রহস্যজনকভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু হয়েছিল। মঙ্গলবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ৬৭তম আত্মবলিদান দিবস। সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও দিনটিকে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়। প্রদেশ বিজেপি কার্যালয়ে আত্মবলিদান দিবস উপলক্ষে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানান দলের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায় সহ দলের অন্যান্য নেতৃত্বরা। আত্মবলিদান দিবসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়। তিনি সমগ্র দেশের বিজেপি কার্যকর্তাদের জন্য এই দিনটি গর্বের দিন বলে উল্লেখ করেছেন, যার কারণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আত্মবলিদান দিয়েছিলেন। সেই ৩৭০ ধারা এই বছর বিলুপ্ত হয়েছে।
এই বছর দিনটিকে নানান কর্মসূচির মাধ্যমে পালন করবার কথা থাকলেও করোনা ভাইরাসের জেরে সামাজিক দূরত্ব বজায় রেখে দিনটি পালন করা হয়। আমরা ত্রিপুরা রাজ্য কার্যালয় বিজেপি রাজ্য কার্যালয় অফিস থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ৬৭তম বলিদান দিবসের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা সারা দেশ ভরে রয়েছেন সবার জন্য এই দিনটা গর্বের। এবারের বছরটা এই কারণে যে ৬৭ বছর আমরা যার জন্য অপেক্ষায় ছিলাম, যে নিয়ে উনি বলিদান হয়েছেন, সেই ৩৭০ দ্বারা এই বছর বিলুপ্তি হয়েছে এবং এটা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের জন্য একটা বিশাল বড় পাওনা। এই ইস্যুটাকে নিয়েই সারা দেশভর ভারতীয় জনতা পার্টির আন্দোলন ৬৭ বছর চলেছে এবং এটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সেই ৩৭০ দ্বারা বিলুপ্তি হয়েছে। তার জন্য এবারের যে এই অনুষ্ঠানটা আমরা আরও ব্যাপকভাবে করার ইচ্ছে ছিল, কিন্তু লকডাউনের কারণে সারা দেশ জুড়ে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এই ধরনের খুব স্বল্প আকারে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। পরবর্তী সময়ে আমরা ৪টার সময় এই রাজ্য কার্যালয় থেকে প্রত্যেকটা জেলা এবং মণ্ডল পর্যন্ত কার্যকর্তাদেরকে সম্বোধন করবেন আমাদের মাননীয় সভাপতি ডক্টর মানিক শাহজি এবং অন্যান্য অতিথিরাও সঙ্গে থাকবেন। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজধানীর এক ব্যবসায়ী স্যানিটাইজার মেশিন তৈরি করে মঙ্গলবার জিবি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হাতে এই মেশিনটি তুলে দেন। এই সময় উপস্থিত ছিলেন টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়। আগরতলা শহরের এক ব্যবসায়ী করোনা পরিস্থিতিতে স্যানিটাইজার মেশিন তৈরি করেন। করোনার সময় লড়াই করতে এই স্যানিটাইজার মেশিন দারুণভাবে সহায়ক হবে। মঙ্গলবার জিবি হাসপাতালের স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের জন্য এই মেশিন তিনি তুলে দেন। টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়ের উপস্থিতিতে তার তৈরি এই স্যানিটাইজার মেশিন তুলে দিয়েছেন তিনি। টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায় জানান, আগামী দিনে কোনো ধরনের সহায়তা লাগলে তাকে টিআইডিসি থেকে সেই সহায়তা প্রদান করা হবে। এই মেশিন সকলের কাজে লাগবে বলে আশা ব্যক্ত করেছেন টিঙ্কু রায়। তুলতে আপনারা জানেন, ওকে আমাদের আগরতলা শহরের একদম প্রমিনেন্ট বিজনেসম্যান, ইঞ্জিনিয়ার ছেলে, একটা নিজের প্রোডাক্ট নিজে তৈরি করেছে ডিজাইন। এই করোনার সময় অটোমেটিক যে আমাদের স্যানিটাইজার মেশিন এবং পেপার স্যানিটাইজার যে মেশিনগুলো বানিয়েছে এবং আজকে জিবি হসপিটালে সেটা ডোনেট করেছে। আমরা চাইব তার এই উদ্যোগটা যেন কাজে আসে মানুষের এবং এটা যেন কমার্শিয়াল প্রোডাক্ট সে করতে পারে। নতুন করে আমাদের ইন্ডাস্ট্রিজ দপ্তর যদি কোনো ধরনের সাহায্য লাগে বা আমাদের সাহায্যের প্রয়োজন হয়, আমরা তার পাশে থাকবো। আমরা চাই যে মেক ইন ইন্ডিয়া, মেক ইন ত্রিপুরা আমাদের গভর্নমেন্টের যে উদ্দেশ্য সেটা যেন সফল হয় এবং আমাদের একদম নতুন টেকনোলজিতে সে এটাকে বানিয়েছে, সেটা যেন তার এই কাজটা সফল হয়, এটা আমার শুভকামনা রইল। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রথযাত্রা উপলক্ষে রাজধানীর জগন্নাথজিউর মন্দির এবং ইস্কন মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন জগন্নাথ দেবের দর্শনের জন্য, কিন্তু হতাশ হয়ে ফিরে যেতে হয় ভক্তদের বাড়ি ঘরে, কারণ সরকারি নির্দেশে রথ নিয়ে রাস্তায় বের হওয়া যায়নি। অন্যান্য বছর গোটা দেশের সাথে রাজ্যেও ঐতিহাসিক রথযাত্রা পালিত হতো, কিন্তু চলতি বছর করোনা ভাইরাসের ফলে রাজ্যে রথযাত্রা অনুষ্ঠিত হয়নি। এর মধ্যে অন্যতম হল রাজধানীর জগন্নাথজির মন্দিরের রথযাত্রা, ইস্কন মন্দিরের রথযাত্রা এবং মেলাঘরের রথযাত্রা। সরকারিভাবে নির্দেশ ছিল যাতে রথ নিয়ে রাস্তায় না বেরোনো হয়, কারণ এতে সংক্রমণের আশঙ্কা বেড়ে যাবে। তবে রাজধানী শহরে জগন্নাথজির মন্দির এবং ইস্কন মন্দিরের দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন জগন্নাথ দেবের দর্শনের জন্য। কিন্তু রীতিনীতি মেনে মন্দিরের ভেতরে পুজো হলেও রাস্তায় রথ নিয়ে বেরোনো যায়নি। হতাশ হয়ে ভক্তদের ফিরে যেতে হয়েছে বাড়ি ঘরে। সম্পূর্ণ নিয়ম মেনেই চলেছে পূজার্চনা। আমি শ্রীধাম গোবিন্দ দাস, রিজিওনাল সেক্রেটারি, ইস্কন ত্রিপুরা। আমাদের আজকে রথযাত্রা উৎসব উপলক্ষে আমরা জগন্নাথ বলদেব সুভদ্রাকে আমরা সরকারি সমস্ত নীতি নিয়ম পালন করে আমরা এমনি আমাদের গাড়িতে করে নিয়ে আসছি, রথ করে নিয়ে আসিনি, যেহেতু পাবলিক প্রোগ্রাম হয়ে যাবে, অনেক ভিড় হয়ে যাবে, তাই আমরা এখানে 7 দিন জগন্নাথ থাকবেন এবং 7 দিন জগন্নাথ যারা নীতি নিয়ম সেটা পালন করা হবে এবং 7 দিন পরে আবার উল্টারথের দিন 1 তারিখে জগন্নাথ আমাদের গাড়ি করে ফিরে যাবেন। যেহেতু এই করোনার প্রকোপে আমরা রথ করতে পারিনি, রথের উদ্দেশ্যে আমরা সবাইকে বলছি সবাই অনলাইন দেখবেন, দর্শন করবেন, জগন্নাথের সেবা পূজা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হরে কৃষ্ণ। রাজধানী থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শ্যামাপ্রসাদ মুখার্জির ৬৭তম আত্মবলিদান
দিবস উপলক্ষে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন সাংসদ প্রতিমা ভৌমিক। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কৃষ্ণনগরস্থিত সাংসদ কার্যালয়ের সামনে। ৬৭তম আত্মবলিদান দিবসে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন সাংসদ প্রতিমা ভৌমিক। এদিন কৃষ্ণনগর স্থিত সাংসদ কার্যালয়ের সামনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে ফুল দিয়ে উনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সাংসদ প্রতিমা ভৌমিক। ১৯৯৩ সালের ২৩ জুন রহস্যজনকভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু হয়। ভারতবর্ষের স্বাধীনতার পরে প্রথম কোনো রাজনৈতিক দলের প্রধান হিসেবে ওনাকে আত্মবলিদান দিতে হয়েছিল। ২৩ জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস পালন করা হয়, কিন্তু ২০২০ সালের ২৩ জুন একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ যে ৩৭০ ধারার বিলুপ্তির জন্য আন্দোলন করতে গিয়ে আত্মবলিদান দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, সেই ৩৭০ ধারা ২০১৯ সালের ৫ই আগস্ট পার্লামেন্টে বিলুপ্তির জন্য বিল পাস হয়ে যায়। বর্তমানে সকলের গর্বের সাথে বলতে পারে ৬৭ বছর আগে যে অখণ্ড ভারতের স্বপ্ন নিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আত্মবলিদান দিয়েছিলেন তা সার্থক হয়েছে। তাই ২০২০ সালের ২৩ জুন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক। আগে বলা হতো जहाँ हुआ মুখার্জি का বলিদান ও কাশ্মীর हमारा है, ও কাশ্মীর हमारा है। আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি উনি ৬৭ সাল আগে যে বলিদান দিয়েছিলেন, যে অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, যে স্বাভিমানকে নিয়ে, যে এক প্রধান, এক বিধান, এক নিশান, এক আইনের জন্য উনি অখণ্ড ভারতের জন্য বলিদান দিয়েছিলেন। আজকে এই ভারতবর্ষ ওনার সুযোগ্য যে উত্তরসূরিরা রয়েছেন মোদিজি এবং অমিত শাহর নেতৃত্বে, সেই কাশ্মীর আজকে মুক্ত। তো যেটা ৬৭ সাল আগে হয়েছিল, দল সেটা ভুলেনি এবং ওনার নীতি আদর্শ যেটা আমাদেরকে দিয়েছিলেন, সেই অখণ্ড ভারতের স্বপ্ন, সেটা সফল হওয়ার হয়েছে এবং তার জন্য আজকের বলিদান দিবস একটু অন্য। তবে আমরা নতমস্তকে প্রণাম জানাই ওনাকে, যে ওনার যে চিন্তাধারা, যে আদর্শ দিয়ে গেছেন, সেই আদর্শে আজকে আমাদের দল চলছে, ভারতীয় জনতা পার্টি, যেটা ছোট্ট একটা দল হিসেবে তৈরি হয়ে পথ চলা শুরু হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে নিয়ে। সেই আদর্শে আজকে আমরা সবাই অটল এবং ভারতবর্ষ ওনার চিন্তাধারা নিয়ে ভারতীয় জনতা পার্টির সেটা চলছে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আবারও সামাজিক অবক্ষয় কৈলাসহরে, তাও আবার খোদ কৈলাসহর শহরে। সাম্প্রতিককালে কৈলাসহরের এক ঘটনায় শহরে তীব্র গুঞ্জন শুরু হয়েছে। শহরের সর্বত্রই ছিছি রব উঠেছে। এই ঘটনায় কৈলাসহরের মহিলা থানার ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে জনমনের মধ্যে। কৈলাসহরের পুর পরিষদের ২ নং ওয়ার্ডের কাজিরগাঁও এলাকার স্থায়ী বাসিন্দা কামাখ্যা ভট্টাচার্য। কামাখ্যা ভট্টাচার্য কৃষি দপ্তরের কর্মী ছিলেন। গত ১০ বছর পূর্বে তিনি কৃষি দপ্তর থেকে অবসর প্রাপ্ত হয়ে বর্তমানে কৈলাসহর পুর পরিষদের করণিক পদে কর্মরত রয়েছেন। কামাখ্যা ভট্টাচার্য গত ১৫ বছর ধরে নিজ বাড়িতে গৃহপরিচারিকা হিসাবে এক নাবালিকাকে রেখেছেন। মেয়েটির বর্তমান বয়স ২৭। পিতৃহীন গরিব এই মেয়েটি হঠাৎ করে গত মে মাসে গর্ভবতী হয়ে পড়ে। পরবর্তী সময়ে মেয়েটিকে কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক মেয়েটিকে হাসপাতালে ভর্তি করিয়ে দেন। হাসপাতালে ৫ দিন ভর্তি থাকার পর ডাক্তারবাবুরা বুঝতে পারেন যে মেয়েটি গর্ভবতী এবং মেয়েটির অবস্থা খুবই আশঙ্কাজনক, কারণ মেয়েটির গর্ভেই নবজাতকের মৃত্যু হয়ে রয়েছে। মেয়েটির এই আশঙ্কাজনক অবস্থায় ডাক্তার মেয়েটিকে রেফার করে দেন। রেফার করার পর ঊনকোটি জেলা হাসপাতালে কর্তব্যরত ডাক্তারের বাড়িতে গিয়ে কামাখ্যা ভট্টাচার্যের সাকরেদরা খুব অনুরোধ করেছিল ডাক্তারবাবুকে, কিন্তু ডাক্তারবাবু কোনোভাবেই রাজি হননি। এরপর মেয়েটিকে কৈলাসহরের বাইরে নিয়ে চিকিৎসা করিয়ে সুস্থ করে আনা হয়। এই ঘটনাগুলো শহরের চায়ের দোকানে প্রায়ই চর্চা হচ্ছিল, কিন্তু প্রকাশ্যে কোনো অভিযোগ না থাকায় কেউ কিছু করতে পারছিল না। অবশেষে গতকাল মেয়ের মা কৈলাসহর মহিলা থানায় দ্বারস্থ হয়ে জানায় যে
মেয়েটিকে কামাখ্যা ভট্টাচার্যের বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য মেয়ের মায়ের অভিযোগ পাওয়ার পর মহিলা থানার পুলিশ গতকাল সন্ধ্যায় কামাখ্যা ভট্টাচার্যের বাড়িতে গিয়ে মেয়েকে এবং কামাখ্যা ভট্টাচার্যকে থানায় নিয়ে আসে। মেয়েকে মেয়ে মার হাতে তুলে দেয়। থানায় কামাখ্যা ভট্টাচার্য আসার পর সাংবাদিকরা উনাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে উনি যেন কিছুই জানেন না বলেন এবং উনি এও বলেন মেয়েটির কোনো অভিযোগ নেই। তাহলে প্রশ্ন হলো, মেয়েটি যদি এই বিষয়ে অভিযোগ করত তাহলে কামাখ্যা ভট্টাচার্য কি ঘটনার স্বীকার করতেন? মামা সে নিতে চাইতেছে, 11 বছর 5 মাস ধরে আমরা এখানে আসলো তো ওইটা নিতে চাইতেছে। তারা একটা মিথ্যা অভিযোগ দিয়ে নিতে চাইতেছে। কি মিথ্যা অভিযোগ দিচ্ছে? ওই তো তারা মানে তারা মেয়ের কিতা অসুস্থ হয়ে গেছে, কিতা হয়ে গেছে। কি অসুস্থটা কি হয়েছে এটা তো এখন আচ্ছা, আমরা অভিযোগ পাইছি যে আপনার মেয়ের সঙ্গে নাকি শারীরিক সম্পর্ক হয়েছে, আপনি তারা জিবি হাসপাতালে নিয়েছেন, আপনি অ্যাবর্শন করাইছেন, এটা কত সত্য? না না, এটা কমপ্লিটলি মিথ্যা। আপনার নামটা কি? কামাখ্যা ভট্টাচার্য। আপনার বাড়ি কোন জায়গায়? ওই তো এগ্রিকালচার অফিসে। কত নম্বর বাড়িটা? 2 নম্বর ওয়ার্ড। কি করেন আপনি? আমি তো রিটায়ার্ড এমপ্লয়ি, ওখানে পুরো পরিষদে আছি। পুরো পরিষদ আবার রাখছে আমার একটু। তবে মেয়েটির মা প্রকাশ্যেই এই ঘৃণ্য ঘটনার জন্য কামাখ্যা ভট্টাচার্যকেই দায়ী করেন। এখন যে থানাতে আইছেন, আপনি কি করেন? মেয়েরা নিতাম। মানে মেয়ে কই আসলো? মেয়ে বাসা তাতে। কার বাড়িতে আসলো? খানাকে বড় বাসা। কি করতেছে এখানে মেয়ে? জানা কাজ করে। কতদিন ধরে কাজ করে? আজ 15-20 বছর থেকে। 7 বছর থেকে দিচ্ছি আমি। আচ্ছা, তো আজকে যে মেয়েরা নিতে আইছেন মানে কোনো কিছু ঘটনা করছে কি? ঘটছে। কি হয়েছে? মাছটাগুলো কি হয়েছে? যে তার মাছি কাটতেছে। হ্যাঁ, আপনার মেয়ের সাথে কোনো কিছু খারাপ কাজ কি হয়েছে? কোনো খারাপ কাজ হয়েছে নি আপনার মেয়ের সাথে? আপনি হয়ে থাকলে কোন সত্য কথা কোন? আপনার মেয়ের সাথে আপনার মেয়ে আপনার কিটা লাগে? মেয়ে আমার মেয়ে আরে। আপনার মেয়ে নি? আগরতলা কোন লিয়া যাওয়া ছিল তাই রে? যাওয়া হইছে। কে লই যাওয়া হইছে? ওই সমস্যা লাগি। তার ইয়ে না, মানে শরীরটা খারাপ হয় না, শরীর খারাপ হয় না কইয়া, ওই না করিয়া তারা অ্যান্টিবায়োটিক খাওয়াইছে 3টা। তারপরে শরীর সুটছে আর বন্ধ হয় না। আচ্ছা, আপনার মেয়ের সাথে কোনো খারাপ ব্যবহার হয়েছে? হ্যাঁ হইছে। তারপরে কি হয়েছে কোন? আমি এত কয় না, মেয়ে লুগাই রাখা প্রথম কইছে, প্রথম হাসপাতালে নিছি ভবননগর, তখন কইছে আমরা। কি কইছে? কইছে তাইলো ছেলেরা তাইলো গেছে। কোন ছেলে? মালিকের ছেলে। নাম কি ওর? তার নাম হইল কিটা নাম, নামটা জানি কিটাবে না না। আচ্ছা, আপনার মেয়ে যার বাড়িতে আসিল ওই বাড়ির মালিকের নাম হইল বাবাই। আচ্ছা, কোন জায়গায় বাড়ি? বাড়ি জানি ধরে ওই যে এখানে একটা অফিস আছে নিও এগ্রিকালচার না। তবে গোটা ঘটনায় কৈলাসহর মহিলা থানার ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। এক নাবালিকা অবস্থায় মেয়েটিকে কিভাবে গৃহপরিচারিকার কাজে লাগালেন? 2, গরিব অসহায় এই মেয়েটি কামাখ্যা ভট্টাচার্যের বাড়িতে থাকা অবস্থায় কিভাবে গর্ভবতী হলো ইত্যাদি এই বিষয় নিয়ে মহিলা থানা কি নিজ থেকে সুমোটো মামলা নিতে পারত না? অসহায় মেয়েরা মহিলা থানায় বিচার না পেলে যাবে কোথায়? কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। সারা ভারত কৃষক সভা কৈলাসহর মহকুমা কমিটির পক্ষ থেকে 5 দফা দাবিতে বুধবার কৈলাসহরের কৃষি দপ্তরের আধিকারিকের কাছে এক ডেপুটেশন প্রদান করা হয়। 5 দফা দাবির ভিত্তিতে সারা ভারত কৃষক সভা কৈলাসহর মহকুমা কমিটির পক্ষ থেকে কৃষি দপ্তরের আধিকারিকের নিকট বুধবার এক ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন রঞ্জিত দেবনাথ, সুধীর দেব, বিপুল দে, নচিকেতা গোস্বামী, শায়েদ আলী বাদশাহ সহ অন্যান্যরা। ডেপুটেশন শেষে রঞ্জিত দেবনাথ বলেন, ভারত কৃষক সভা কৈলাসহর মহকুমা কমিটি আজকে 24শে জুন আমরা স্থানীয় সমস্যার ভিত্তিতে 5 দফা দাবিতে আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশন দিচ্ছি। কৃষি তত্ত্বাবধায়ক মহোদয় আমাদের উত্থাপিত দাবির যৌক্তিকতা স্বীকার করেন এবং সমাধান করার জন্য উনি উদ্যোগ গ্রহণ করবেন এমতো উনি আমাদেরকে কথা দেন। আমরা কৃষক সভা এই যে দাবিগুলোর মধ্যে আমরা যে প্রথম দাবি এটা হচ্ছে কৃষকদের প্রয়োজনীয় সার, বীজ, ঔষধ বিনামূল্যে সরবরাহ করতে হবে প্রকৃত কৃষকদের। আমরা পূর্বে দাবি করতাম কৃষকদের প্রয়োজনীয় সার, বীজ, ঔষধ
ভর্তুকিটি দিতে হবে, কিন্তু উদাহরণ করার কারণে কৃষকরা বঞ্চিত বিভ্রান্ত। এই অবস্থাতে আমরা দাবি করছি যে এই প্রয়োজনীয় সার্ভিসগুলো বিনামূল্যে দিতে হবে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।